আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার যেদিন দেশ ছাড়া করছিল হাসিনা, সেদিন মনে হয়েছিল আমার সবকিছু শেষ হয়ে গেল। হয় নাই, আমি আবারও শক্তি নিয়ে উত্থিত হয়েছি আপনাদের ভালোবাসা আর দোয়ায়। এতে হাসিনা আর তার লেসপেন্সাররা যত না ভয় পাইছে, তার চেয়ে বেশি ভয় পাইছে বাঙ্গু প্রগতিশীলেরা। আপনিও তো দেখতেছেন। প্রগতিশীল মানে কি বলেন বলেন বলেন? প্রগতিশীল মানে কি? প্রগতিশীল মানেই হিন্দুত্ববাদ, হুইস্কিতে চায় গোমূত্রের স্বাদ। মনে রাখবেন এই কথাটা। যাই হোক, আসেন মূল আলাপে। 20,000 টাকায় সোনার জিলাপি বিক্রি হয়েছে বাংলাদেশে, তাই না? ইন্টারকন্টিনেন্টাল বানাইছে, আর সেটা নাকি এতই বিক্রি হয়েছে যে শেষ পর্যন্ত সব ফোরকাস্ট ফেল। কত বিক্রি হবে সেটা একটা ফোরকাস্ট থাকে, যে এত বিক্রি করতে পারি, সেটা ফেল মারছে। বিক্রি বাটা বন্ধ করে দিতে হয়েছে, কারণ যেই সোনা তারা আনিছিল সব খায়া ফেলাইছে বাঙ্গু এলিটার বড় লোকেরা। বড় লোক আর এলিটদের সোনা খাওয়ানোর শখ কেন হইল? আজকার আলাপ সেই নিয়া। তো আমি বলে ঘুরায় পেঁচায় আলাপ করুম, মেলা ঘটনার কথা বলবো গল্পের ছলে। কারণ আমি আমার জীবন দিয়া একটা গভীর দার্শনিক তত্ত্বের খোঁজ পাইছিলাম। তো সেই খোঁজটা কেমনে পাইছিলাম সেটা একটু বলতে হবে না? তাছাড়া দুম করে বলে দিলে তো আর কিছু হইল না, তাই না? তো এটা অবশ্য আমার জীবনের এক অধ্যায়ের গল্পও বটে। আসেন আমরা সেই আলাপে আসি। তো এই মূল আলাপে যাওয়ানোর আগে আমি একটু শেরাটন রেজি গাই। তো শেরাটনের সিইও, সিএফও, এমডি ফেমডি যা যা থাকে আর কি, বড় মাথা আর কি, তাদের সবাই রে কই আর কি, ভাই বড় লোকদের জন্য দামি খাওয়ান বানাইবেন, বানান অসুবিধা নাই। আপনার টাকা আছে, সোনা খাওয়াবেন, খাওয়ান, কিন্তু রমজানের মাসটা বাদ দেওয়া যায় না। মানে রমজান মাস মানে সে ক্ষুদ্রকাল থেকে শুনে আসছি ত্যাগ আর সংযমের মাস। আবার স্যাঙ্কুইটা লাফাই উঠেন না যে পিনাকি হিন্দু হইয়া কেন রমজানের বিষয়ে জ্ঞান দিতেছে। হ্যাঁ, আবে ভাল শুন, হ্যাঁ, থগন নেতা কমরেড মোদিও রমজানের শুভেচ্ছা জানায়, এই কথা বললাই স্যাং করে লাফাবি না, ঠ্যাং ভেঙে দেবো একেবারে। তো শুধু মোদি না, পৃথিবীর সব রাষ্ট্রনেতা রমজানের শুভেচ্ছা জানায়। তারা কি করে শুভেচ্ছা জানায় জানিস? মূর্খের দল, ত্যাগ আর সংযমের মাস বইলে শুভেচ্ছা জানায়। স্যাং করে লাফাবি না, ঠ্যাং একেবারে ভেঙে দেবো। তো ইন্টারকন্টিনেন্টাল ভাইজান, এই ফাতরামি বন্ধ করেন রমজান মাসে। দেশের মানুষ এমনিতে খাইতে পায় না, তার মধ্যে রমজান মাসে ফাতরামো নিয়ে আসছেন, লজ্জা লাগে না? দেশের মানুষ খাইতে পারে না, এটা আমি বানায় বানায় বলতেছি না, গুজব ছড়াইতেছি না। গবেষণা সংস্থা সানেম আছে না, তার একটা জরিপ হয়েছে সাম্প্রতিক কালে, যে বাংলাদেশের 37% মানুষ এক বেলা না খেয়ে থাকছে। অর্থাৎ 10 জনের মধ্যে প্রায় 4 জন এক বেলা খাইতে পারতেছে না। সেই সাথে ক্ষুধা আছে অথচ খাবার পাননি, সংখ্যা হচ্ছে 32%। অর্থাৎ 10 জনের মধ্যে 3 জনের। সারাদিনই না খেয়ে থাকার অভিজ্ঞতা হচ্ছে 18 ভাগের, মানে 10 জনের মধ্যে 2 জনের। এই গবেষণা বলতেছে যে দেশের মানুষের আয় বাড়েনি, কিন্তু খরচ বাইরে গেছে অনেক। এই বাড়তি খরচ সামাল দিতে অনেকে কমাই দিচ্ছেন খাওয়া দাওয়া, সঞ্চয় ভেঙে ফেলতেছেন, ধার দেনা করতেছেন। এই যে এটা খবর, হাসিনারি মিডিয়া, দরবেশ বাবার মিডিয়া, প্রমাণ দিলাম। এবার আসেন দেখি সোনা খাওয়ার রহস্য কি, কেন সোনা খায়। ছাত্র জীবনে 1988 সালের মে মাস থেকে রাজশাহীতে শিবিরের সাথে আমাদের অন্তহীন মারপিট শুরু হয়েছিল। এটা নিয়ে একদিন গল্প বলবো নি। আর 2 পক্ষেরই দোষ ছিল। যাই হোক, সে রক্তাক্ত সময়ে 2 পক্ষই একে অন্যের উপরে চড়াও হইত। খুনাখুনিও কম হয় নাই, জীবনও কম মানুষের যায় নাই, পঙ্গু হয়েছে অনেকে। আবার ভাইবেন না যে আমি খুনাখুনির পার্ট ছিলাম, যে কাউরে খুনটুন করছি আর কি, তা না। নেতা হওয়ার পর আমি পুলিশ আর জাতীয় পার্টি ছাড়া আর কারোর সাথে মারপিট করি নাই, ইমানে কইতেছি। আর যেটারে বলে গুন্ডামি, ওইটা তো ছাত্র ইউনিয়ন পারেও না, তাই না? তো যাই হোক, আমার এই নিতান্ত গো বেচারা পলিটিক্যাল লাইফেও আমি মারপিট না কইরাই মামলা খাইলাম। শিবিরের এক পোলারে চাকু মেয়েরা ভুড়ি গালায় দেওয়ার। তো মামলাটা যে খাইছি সেটাও জানতাম না। একদিন দৈনিক সংবাদে দেখি একটা আদালতের বিজ্ঞাপন। সংবাদ সে সময় খুব চালু পত্রিকা ছিল, বিশেষ করে বামপন্থীদের মধ্যে। তো সেটা হুলিয়া কিনা জানি না, ধরে নিলাম হুলিয়া জারি হইলে একটা নোটিশ যে অভিযুক্ত তার বাসায় যায় মাইরা দিত এবং হাটে বাজারে মাইরা দিত আর কি। তো ওইটা পত্রিকায় ছাপা হয়েছে আর কি। এটাই সম্ভবত হুলিয়া বলতো, আইনজীবীরা বলতে পারবেন। তো আমি একা না, মানে আমার সাথে ছিলেন আরো 2 জন বিখ্যাত ছাত্র নেতা। আমি তো তখন ছোট ছাত্র নেতা। তো আপনারা চেনেন, রাজশাহীর মানুষজন চেনেন সালাউদ্দিন বেবি ভাই, উনি মারা গেছেন। খুবই আমার স্নেহ করতেন, ছাত্রমৈত্রীর জেলা কমিটির প্রেসিডেন্ট ছিলেন, আমাদের অনেক সিনিয়র।
আর আরেকজন ছিলেন ছাত্রমৈত্রী মহানগরীর প্রেসিডেন্ট ছিলেন রবিউল আলম বাবু, উনি এখন আওয়ামী লীগ করেন, কৃষক নেতা, কৃষক দলের প্রেসিডেন্ট, মানে রাজশাহী জেলার। ভালো মানুষ, আমার অত্যন্ত সম্মানের বড় ভাই। আমি উনার এখনো রেসপেক্ট করি, আওয়ামী লীগ করলেও। মানে ডাব পাকলে যেমন নারকেল হয়, তেমন বাম পাকলে আওয়ামী লীগ হয়ে যায়। তো বাবু ভাই আওয়ামী লীগ হয়েছে। যাই হোক, মামলাটা ছিল ভুয়া, মানে ওই ঘটনা ঘটে নাই। মামলার ঘটনায় লেখা হয়েছিল যে দরগাপাড়ায় সালাউদ্দিন বেবি আর রবিউল আলম বাবু একজন শিবির কর্মীর 2 হাত 2 দিক থেকে টাইনা ধরছে, আর আমি চাকু দিয়ে ছেলেটার ভুড়ি গালায় দিছি। এরপর যতবার আমি কল্পিত দৃশ্য কল্পনা করছি, না হয়েছে আর থাকতে পারি নাই। আর যারা রাজশাহীতে থাকেন তারা জানেন দরগাপাড়া হইতেছে আমাদের সময় ছিল, আমি জানি না এখন কি, বিএনপির ঘাঁটি। মানে ওই দরগাপাড়ার ধুলিগণা পর্যন্ত বিএনপি করতো। সেই জায়গায় ছাত্র ইউনিয়ন আর ছাত্রমৈত্রী শিবিরের এক ছেলেকে চাকু মারবে, এটা অসম্ভব, ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিবে, সিম্পল কথা। তো যাই হোক, এটা তো অ্যাটেম্প টু মার্ডার। তো এই অ্যাটেম্প টু মার্ডার কেসে নিয়ে মহাগ্যাঞ্জাম হয়েছিল, পরে কমুনি সেটা নিয়ে। তো আমি এটা দোষ দিতেছি না ছাত্র শিবিরের, মানে এটা ওই পোলা কি বুঝে মামলা করছিল, কেমনে আমাদের নাম ঢুকছিল আমি জানি না। পরে এনিওয়ে ছাত্র শিবির এটা যখন বুঝতে পারে যে এটা একটা মিথ্যা মামলা, তারা মামলাটা তুলে নেয়। ওই পোলা যে ম্যাজিস্ট্রেটের সামনে স্বাক্ষর টাক্ষর যা যা করার সমস্ত দিয়ে মামলা তুলে নেয়। কিন্তু বেশ কয়েক মাস ধইরা ওই যে নিয়মিত হাজিরা দেওয়া ওটা খুবই একদম জান কালা কালা হয়ে গেছিল। আর একদিন আদালতে যাওয়া মানে দিনটা শেষ আর কি। আর মেডিকেল কলেজে মেলা পরীক্ষা থাকে, পরীক্ষা এগুলো মেলা ঝামেলা গ্যাঞ্জাম। তো পত্রিকায় নাম দেখা পার্টিরে খুইলাম যে কি করুম। তো পার্টি কইল যে কিছু হওয়ার কথা না, কোর্টে যাবা, জামিন নিবা, আর থানা যদি উৎসাহী হয়ে তোমার ধরে ফেলে তাইলে তো কম করে হলে 1 মাস জয় বাংলা হয়ে যাবা, হাজতে থাকতে হবে। তাই কয়েকদিন একটু লুকায় টুকায় থাকো আর কি। তো আমার লুকানোর জায়গা হইতেছে সেই সময় ছিল একটা, তো মাঝে মাঝে লুকাইতে হইতো। তো একটা লুকানোর জায়গা ছিল একটা ডোমপট্টি। তো ডোমপট্টি বা মেথরপট্টি। তো আমি ডোমাইদের মধ্যে পার্টির সংগঠন গড়ে তুলছিলাম সিবিভির সেই সময়। তো বেশ অনেকেই ছিল পার্টির মেম্বার, হয়েছিল না গ্রুপ মেম্বার, ক্যান্ডিডেট মেম্বার পর্যন্ত ছিল। তো পরে কি হয়েছিল আমি ঠিক জানি না। তো বেশ ভালো একটা প্রভাব ছিল ওই ডোমেদের মধ্যে। তো আমার একটা কাম হয়েছিল যে লুকায় থাকা যায় তো দরকার হইলে। তো সেই সময় ওদের জীবন, ওদের খাবার, আনন্দের উপলক্ষ, সন্ধ্যায় মজমা বসত একটা, এগুলো সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এবং এই সমস্ত ব্যাপারে মানে কাউরে লুকায় রাখলে সে যেন নিরাপদে থাকতে পারে সে ব্যাপারে তারা খুবই সতর্ক থাকতো আর কি। তো ওদের তৈরি সুয়ানি আছে একটা উৎকট গন্ধ, কিন্তু জিনিস ভালো আর কি। যাই হোক, এত গভীরভাবে মিশাও ওই ডোম পাড়ার একটা গভীর দার্শনিক তত্ত্ব আমি জানতে পারি নাই। ওইটা আমি পরে আমার এক বন্ধুর কাছ থেকে জানছি। আমার ওইখানে লুকায় থাকার কথা শুনে একদিন বলছিল আমারে আর কি, সেটা ওদের কাছেই শুনছে কিন্তু আমারে ওরা বলে নাই। তো যাই হোক, ওদের একটা গভীর খেদের কথা আর কি, যে কেন গরিবেরা দেখতে সুন্দর হয় না। তো এই নিয়ে তাদের নাকি একটা গভীর খেদ ছিল। তো কথাটা সত্য না, কারণ ডোমেরা গরিব হইলেও তাদের পুরুষ এবং নারী উভয় খুবই সুন্দর হয়। তো এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি আর কি, আমি যখন আইজুল হক কলেজে পড়ি তখন বগুড়ায় ওই পুরান ভবনে আমাদের ক্লাস হইতো। ওই এটা মেথরপট্টি পার হয়ে যায়, তারপরে আমরা পুরান ভবনে যাইতাম আর কি, হাতের বাম দিকে। এখন আছে কিনা জানি না, বিলের একটু আগে। তো আমাদের কাছাকাছি বয়সের মেয়ে ছিল কয়েকটা, দুর্দান্ত সুন্দরী। তবে অবশ্য বয়স তখন যেমন ছিল ওই সময় সব মেয়েরা দেখলেই সুন্দর লাগতো আর কি। তো ওইখানে ওই এক মারাত্মক সুন্দরী মায়া ছিল ওই দম্পতির। তো ওই সুন্দরী মাইয়ারা দেখা আমাদের এক বন্ধু আর কি চোখ টিপি মারছিল। তো আমাদের প্রজন্মের সাহস ওইটুকুই ছিল যে চোখ টিপি পর্যন্ত মারবে। তো ওই মেয়েটা গটগট কইরা আমার বন্ধুর সামনে এসে বলছিল, আমার সে বন্ধুরে আর কি, যে কথা বলবি তো কথা বল, আখি কেনে মারিস রে। তো আমরা এখনো ওই বন্ধুরে খাপাই যে আখি কেনে মারিস রে। তো যাই হোক, ফিরে আসি সেই গভীর দার্শনিক কথায়। মানে তারা কেন মনে করে গরিবরা দেখতে সুন্দর হয় না? তারা বলে যে ওরা মানে বড় লোকেরা আর কি, ওরা সোনা খায়, পরি লাগায় আর মাল হয়, আর আমরা শাক খাই, পেতনি লাগাই আর ভূত হয়। তো এবার বোঝা গেছে যে কেন ইন্টারকন্টিনেন্টালে সোনার জিলাপি বিক্রি হয়। ওহে ইন্টারকন্টিনেন্টাল, সামনের বার যদি সোনার জিলাপি বিক্রি করিছো তাহলে কলে তোমার খবর আছে, কয়া দিলাম। হ্যাঁ, সেদিন দেখলাম এক অস্ট্রেলিয়া প্রবাসী বুদ্ধিজীবী আমার নামে নিয়া কইতেছে যে আমি নাকি ডেঞ্জারাস মানুষ।
আমার নাম ধরে স্ট্যাটাস দিচ্ছে আমি নাকি ডেঞ্জারাস মানুষ। তো আমার চিনার জন্য ধন্যবাদ ভাইজান। আমি ফ্যাসিস্ট হাসিনার জন্য তো ডেঞ্জারাস বটেই, বাংলাদেশের লুটেরা এলিটদের জন্য অবশ্যই ডেঞ্জারাস, আমি ভূমিদস্যু শাহ আলমের জন্য ডেঞ্জারাস, বসুন্ধরার জন্য ডেঞ্জারাস, শেয়ার বাজার খেকো দরবেশ বাবার জন্য ডেঞ্জারাস, আমি বাংলাদেশের গোমূত্রের রাজনীতি করে যারা তাদের জন্য ডেঞ্জারাস, আমি বাংলাদেশের সো কল্ড প্রগতিশীল ইসলামোফোব ইনস্টিটিউটের জন্য ডেঞ্জারাস, যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে হাসিনার মতো একটা ফ্যাসিস্ট তৈরি হয়েছে। আর প্রগতিশীল মানে কি? হ্যাঁ মানে বলেন বলেন বলেন, প্রগতিশীল মানে হিন্দুত্ববাদ, হুইস্কিতে চায় গোমূত্রের স্বাদ, মনে থাকবে। আমি বাংলাদেশের শিক্ষিত সবার বেশি বুঝনে আলাদের জন্য ডেঞ্জারাস, আমি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সমস্ত টুলসের জন্য, সমস্ত ইনস্টিটিউটের জন্য ডেঞ্জারাস, আমি তাদের জন্য ডেঞ্জারাস যারা সোনা খাইয়া পড়ি লাগাইয়া আপনাদের মতো পরিশীলিত মালের জন্ম দেবে। তাই ডেফিনেটলি সাবধান কইরা দিবেন আপনাদের ভাই ব্রাদারদেরকে। ভালো কাজ করছেন, আমার চিনায় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ।